সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরো একটা নতুন এপিসোড অফ ইটস শো টাইম অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেট, তারকাদের অনেক অজানা গল্প আর নানান মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। টলিউডে ফের মিটুর ঝড়। এবার এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী ও পরিচালক দেবালয় ভট্টাচার্য। এক পার্টিকে ঘিরেই এক বিস্ফোরক অভিযোগ তোলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। তার দাবি সেই পার্টিতে তার সঙ্গে অশালীন আচরণ করা হয় এবং এরপরই মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেওয়ার পর প্রেস কনফারেন্স করে তিনি আইনি নোটিশ ধরানোর কথাও জানান। ইষ্টি কুটুম থেকে চরিত্রহীন, ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটিতেও নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন অঙ্কিতা। তবে এবার ব্যক্তিগত কারণে নয়, এই অভিযোগকে ঘিরেই ফের লাইমলাইটে তিনি। টলিউডের সবচেয়ে বড় খবরকে ঘিরে উত্তাল বাংলা বিনোদন দুনিয়া। জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে দৈহিক নিগ্রহের অভিযোগ এনে আইনি পথে হাঁটলেন। সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি অভিনেত্রীর, আর সেই অভিযোগ ঘিরেই এখন তুমুল বিতর্ক সোশ্যাল মিডিয়া থেকে টলি পাড়া জুড়ে। ছোট পর্দার পরিচিত মুখ অঙ্কিতা চক্রবর্তী একসময় বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ইষ্টি কুটুম ধারাবাহিক দিয়েই দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অঙ্কিতা। তবে এবার ব্যক্তিগত জীবন নয়, এক গুরুতর অভিযোগ ঘিরে ফের খবরের শিরোনামে অভিনেত্রী পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি দৈহিক নিগ্রহের অভিযোগ তুলছেন অঙ্কিতা। এরকম কিছু ঘটেনি, মানে আমার স্মৃতিতে এরকম কিছু ঘটেনি। সবাই ছিল যেরকম থাকে, আমি যেরকম থাকি সেরকমই ছিলাম, খুব নর্মাল। এবং তারপরে আমার বাড়ি চলে যাই, নাথিং হ্যাপেন। এবার এই ডিলিট, আসলে গন্ডগোলটা হয়েছে যে পোস্টটা ডিলিট করে দেওয়াটা নিয়ে গন্ডগোলটা হয়েছে। আমি তো দেখো, আমি ফেসবুক ওপরে থাকি না, ফেসবুকে মাঝে মাঝে আমি যাই। আমি একটা পোস্ট করেছিলাম সেদিন, এবং সেই পোস্টটার পরিপ্রেক্ষিতে একজন যাদের নিয়ে পোস্ট করা তার মধ্যেই একজন, সে আমাকে ফোন করে এবং বলে যে দেবালয়দা, তুমি যেগুলো লিখেছো এগুলো লিখো না, কারণ লোকে ভুল বুঝবে। হ্যাঁ, ইউ আর তোমার যে সেন্স অফ হিউমারটা এখানে কাজ করছে না, ইটস নট ওয়ার্কিং। তার সঙ্গে কথা হয়, আমি ডিলিট, তারপরে সকালে উঠেই ঘুম থেকে ডিলিট করে দিয়ে তাকে লিখি আমি ডিলিটেড, সরি দেখে নে। এই যে, এবং সেটা কিন্তু আমার কাছে তার প্রমাণ আছে। অঙ্কিতার বক্তব্য অনুযায়ী পরিচালক তার হাত ধরে টেনে একটি ঘরে নিয়ে যান এবং জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। নিজেকে সামলে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। তবে ঘটনার পরে দেবালয় কোনো রকম ক্ষমা চাননি বলেও অভিযোগ তার। গত সপ্তাহেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছিলেন অঙ্কিতা। সেখানে নাম না করেই দেবালয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। তারপরে আমার কাছে হঠাৎ একটা পোস্ট আসে যে এখানে নাকি একটা কমেন্ট এসছে এরকম। তখন আমি কমেন্টটা দেখি এবং আই ওয়াজ শকড যে আমার চরিত্র নিয়ে একটা দীর্ঘ বিশ্লেষণ করেছে কেউ নয়, অঙ্কিতা চক্রবর্তী, যার সঙ্গে আমার লাস্ট 5-6 বছর কোনো কাজ করিনি আমি। এবং সেখানে একজন মাইনারকে চেনেও কথা বলা হয়। ঠিক আছে, এবার প্রবলেমটা হয়ে যায় এখানেই, আমি যে পোস্টটা ডিলিট করে গেছি সেটা তো আনডিলিট করতে পারবো না। এবার বাকি সমাজ মাধ্যম দুয়ে চার করে যে অঙ্কিতা যেটা লিখেছে বলে দেবালয় ডিলিট করেছে, তার মানে নিশ্চয়ই দেবালয় দোষী হয়ে গেল। তার মানে কি, মিডিয়া ট্রায়াল হয়ে গেল। মিডিয়া ট্রায়াল হয়ে গেল, আমি কিন্তু কোনো কথা বলিনি। দুদিন গেল, অঙ্কিতা একটা প্রেস কনফারেন্স ডাকলো আজকে, ডেকে নানা কথা বললো। আমি প্রেস কনফারেন্স শুনেছি, একেবারেই কনভিন্সিং লাগছিল না। অনেক ভালো অভিনেত্রী, ও খুবই খারাপ অভিনয় করেছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে ও যেগুলো বলছে ওগুলো আমার মনে হয় খুব সিরিয়াস অ্যালিগেশনস, যেগুলো ও আমার কমেন্টেও লিখেছে। আমার মনে হয় আমি থাকলে ওগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেতাম না, যদি না আমার লোকটাকে মেলাইন করা উদ্দেশ্য থাকতো। আমি লিগাল অ্যাকশন নিতাম, উচিত নেওয়া। মানে মাইনরকে অ্যাসল্ট করলে তাকে লিগাল অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু উনি সেটা করেননি। উনি আমাকে নানা রকম থ্রেট দিয়েছেন, অনেক কথা বলেছেন, হাবি জাবি জানা টানা এই সেই করেছেন। এবার
আমি জানি ওনার ওপর চাপ এসছে, যে সবাই প্রশ্ন করছে যে এতদিন পরে কেন, এবং আপনি লিগাল অ্যাকশন নেননি কেন, এরকম একটা ব্যাপারে। তখন উনি বাধ্য হয়ে এই আহ, সাংবাদিক বৈঠকটা ডেকেছেন এবং বলেছেন আমি লিগাল অ্যাকশন পাঠিয়ে দিচ্ছি, নোটিশ পাঠাচ্ছি। এই নোটিশটা আমার কাছে এখন পৌঁছয়নি। কিন্তু ইন দ্য মিন টাইম আমাকে যেভাবে উদ্দেশ্য প্রণীতভাবে মেলাইন করা হয়েছে, তার জন্য আমার একটাই উপায় আছে, আইনের কাছে যাওয়া। যদিও পরিচালক দেবালয় ভট্টাচার্য জানিয়েছেন এই পুরো অভিযোগই নাকি ভিত্তিহীন এবং তিনি খোলাখুলিভাবে এখনো কিছুই বলেননি, তবে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে তাকে এবং বলা হয়েছে তার মধ্যেও কোনো জবাব না এলে দায়ের হতে পারে এফআইআর। এখন একটাই প্রশ্ন, গোটা ইন্ডাস্ট্রি জানতে চায় এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে। ভারত ও লন্ডনের সাংস্কৃতিক সেতু বন্ধনে আসতে চলেছে এক বড় চমক। শোনা যাচ্ছে বাংলার এভারগ্রিন ডিভা ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যেতে চলেছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটি ইন্দো লন্ডন কালচারাল ফেস্টিভ্যালে। নাটক, সিনেমা, গান, কবিতা সব নিয়ে এই ফেস্টিভ্যালের প্রস্তুতি এখন তুঙ্গে এবং ঋতুপর্ণার উপস্থিতি এতে এনে দিতে চলেছে এক নতুন মাত্রা। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার যুক্ত হতে চলেছেন ভারত লন্ডন সাংস্কৃতিক উৎসবের এক বিশেষ উদ্যোগের সঙ্গে। সিনেমা, কবিতা, সঙ্গীত, নাটক ও নানা শিল্প মাধ্যমকে একত্রিত করে গড়ে উঠতে চলা এই আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রকল্পে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নেওয়ার ব্যাপারে আয়োজকদের তরফে ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও দীর্ঘদিন ধরে কাজ করে চলা ঋতুপর্ণা সেনগুপ্তের উপস্থিতি এই প্রকল্পকে এক নতুন মাত্রা দিতে পারে বলেই মনে করছেন উদ্যোক্তারা। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, নৃত্য ও সঙ্গীত পরিবেশন। ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যকে বিশ্ব দরবারে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন। সেই কারণেই এমন একজন ব্যক্তিত্বকে সামনে আনার ভাবনা, যিনি একাধারে সিনেমা ও শিল্প সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। সূত্রের খবর, খুব শীঘ্রই এই সাংস্কৃতিক উৎসব নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। ঋতুপর্ণা সেনগুপ্তর অংশগ্রহণ নিশ্চিত হলে ভারত ও ব্রিটেনের শিল্প মহলে এই অনুষ্ঠান ঘিরে বাড়বে বাড়তি উৎসাহ। আসুন দেখে নি দ্য বং সেন্সেশন ঋতুপর্ণা সেনগুপ্ত ঠিক কি জানালেন এই বিষয়ে। আমি কালচারাল কিছুর সঙ্গে থাকতে চাই সবসময়, কারণ আমি মনে করি যে আমি শিল্পী এবং শিল্পীর শ্রেষ্ঠ সম্মান হচ্ছে তার শৈল্পিক প্রসারতা। তো আমি যেটাই বললাম যে কোনো দেশ, জাতি, বিভেদে আমরা কাজ করি এবং আমি মনে করি যে এই বিদেশের মাটিতে যখন গিয়ে আমরা আমাদের অনুষ্ঠান করি তখন তাদেরও আমাদের শিল্পকে কতটা তারা মান্যতা দেয়, আমাদের শিল্পী সত্তাকে কতটা তারা ভালোবাসে, আমাদের শিল্পীদের কতটা ভালোবাসে এবং ভালোবেসে তাদের সঙ্গে তাদের কালচার আমাদের কালচারের মধ্যে কতটা এক্সচেঞ্জ হচ্ছে। এবং তোমরা যদি দেখো, বেশিরভাগ সময় আমি আমার ছবি নিয়ে অনেক বিদেশে আমি স্ক্রিনিং করি, নিয়ে যাই এবং জানতে চাই তাদের আমাদের সিনেমা সম্বন্ধে কী ধারণা, আমাদের কালচার সম্বন্ধে কী ধারণা, বা আমাদের সিনেমা সম্বন্ধে তারা কতটা জানতে চায়। সেরকমই এই প্ল্যাটফর্মটাও, এই স্টেজটাও একটা খুব অপূর্ব একটা মেলবন্ধনের স্টেজ, যেখানে আমরা গান, কবিতা, নাচ, অভিনয় সব কিছু নিয়ে এটার মেলবন্ধন এবং বই নিয়ে আলোচনা, যেখানে বইয়ের একটা মেলা বসছে, যেখানে বিভিন্ন স্টলে নতুন নতুন হ্যান্ডিক্রাফটসের জিনিস দেখানো হবে। তো আমাদের এখানকার যে শিল্পীদের যে কত রকম তাদের মানে ক্ষুদ্র শিল্প থেকে বড় শিল্প সব রকমের কিছু সমন্বয়, সেটা দেখাবার একটা বড় সুযোগ। তো আমাকে যখন বললো যে আমাকেই মানে একটা ফেস হতে হবে এবং আমাকে ব্র্যান্ড হতে হবে, আমি খুবই আনন্দ করে রাজি হয়েছি। কারণ পিকাসোর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক এবং সঞ্চিতা যিনি লন্ডনের কাউন্টার পার্ট, তার সাথেও খুব ভালো সম্পর্ক এবং আমাদের পুরো টিমটা, আমি, শুভম, স্বাতি, সঞ্চিতা, আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওরা বললো যে তোমাকে থাকতেই হবে, নাহলে আমাদের প্রোগ্রামটা করতে পারবো না। তা আমি সেইভাবেই ভেবে নিজের মতো করে সব কিছু করেছি এবং আমি মনে করি যে আমরা যেরকম ধরনের অনুষ্ঠান নিয়ে যাচ্ছি এবং এটা নিয়ে আমরা যে ধরনের কাজ করতে চলেছি সেটা একটা দৃষ্টান্তমূলক। এবং যেরকম আমরা বললাম যে যারা প্রবীণ শিল্পী, যারা ভেটারেন্স, তাদের সাথে সাথে নতুন শিল্পীদের যে একটা খুব সুন্দর কোলাবোরেশন হচ্ছে, এটাই তো আমাদের ভবিষ্যৎ, এটাই
তো ভবিষ্যৎকে চেনাবে, নতুন শিল্পীদের চেনাবে, পুরনোদেরও চেনাবে। তো পুরনো মানুষরা নতুনদের স্টেজ দেবে। তো এইটাই আমার কাছে খুব বড় বিষয় যে এই ভালোবাসার বন্ধনটাকে আরো বড় করা, এবং এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরই ঠিক করেছি করব, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরো অনেক বেশি শিল্পীদের আহ্বান জানাবো যারা আমাদের সঙ্গে এসে কাজ করবে। উদ্যোক্তাদের মতে বাংলা থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে অভিনেত্রীর জনপ্রিয়তা এই ফেস্টিভ্যালে এনে দিতে পারে এক অন্য মাত্রা। ফিল্ম স্ক্রিনিং থেকে পোয়েট্রি সেশন, মিউজিক থেকে কালচারাল এক্সচেঞ্জ, এই ফেস্টিভ্যালের মূল লক্ষ্যই হলো বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে নিয়ে আসা, এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে খুব শিগগিরই। টলিউড থেকে এবার সোজা চলে যাচ্ছি বলিউডে। সদ্য মুক্তিপ্রাপ্ত পতি পত্নী অর वो दो প্রথম থেকেই আলোচনায় রয়েছে। শোনা যাচ্ছে প্রথম দুদিনে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল 9,75,00,000 টাকা। যদিও 2019-এ মুক্তিপ্রাপ্ত পতি পত্নী অর वो এর প্রথম দিনের কালেকশনই 9 কোটি ছাড়িয়ে গেছিল, এবং ওই সিনেমার টোটাল কালেকশন ছিল 84 কোটি টাকা। এখন দেখার আয়ুষ্মানের পতি পত্নী অর वो दो কার্তিক আরিয়ানের পতি পত্নী অর वो কে ছাপিয়ে যেতে পারে কিনা। দ্বিতীয় দিনে কি ঘুরে দাঁড়ালো পতি পত্নী और वो दो, নাকি কার্তিকের রেকর্ড এখনো অধরা আয়ুষ্মানের? বলিউডে মুক্তির পর থেকেই আলোচনায় পতি পত্নী और वो दो। আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি, সারা আলী খান ও রাকুল প্রীত সিং অভিনীত এই কমেডি ড্রামার বক্স অফিস রিপোর্ট সামনে এসেছে। ট্রেড রিপোর্ট অনুযায়ী ছবিটি শনিবার দ্বিতীয় দিনে ভারতে প্রায় 5,75,00,000 টাকা নেট কালেকশন করেছে, যেখানে প্রথম দিনে ছবির আয় ছিল 4 কোটি টাকা। অর্থাৎ দ্বিতীয় দিনে কিছুটা গ্রোথ বা উত্থান দেখা গেলেও সংখ্যাটা এখনো খুব শক্তিশালী নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। দুই দিনের মোট ভারতীয় বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে 9,75,00,000 টাকা নেট, আর বিশ্বব্যাপী ছবির আয় পৌঁছেছে 13,70,00,000 টাকায়। তবে এখানেই বড় প্রশ্ন, এই ছবি কি পারবে 2019 সালের পতি পত্নী और वो এর সাফল্য ছুঁতে? কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকার ও অনন্যা পান্ডে অভিনীত আগের ছবি প্রথম দিনেই তুলেছিল 9 কোটিরও বেশি, আর দ্বিতীয় দিনে করেছিল 12 কোটিরও বেশি ব্যবসা। সেই ছবির মোট আয় ছিল 84 কোটিরও বেশি। এদিকে ছবি নিয়ে মুখ খুলেছেন আয়ুষ্মান খুরানা। তার মতে, কমেডি ভারতীয় সিনেমার ব্রেড অ্যান্ড বাটার, এই শোনার কখনো ফুরোয় না। প্রতি বছর অন্তত একটা বড় কমেডি ছবি থাকাই উচিত। তিনি এটাও বলেন, কমেডির সবচেয়ে কঠিন জনারগুলোর একটি। এই গল্পের অংশ হতে পেরে তিনি খুব খুশি। উল্লেখ্য, পতি পত্নী और वो ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছিল 1978 সালের ক্লাসিক ছবি থেকে, যেখানে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার। তবে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ছবিটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাহলে আপনার কি মনে হয়, পতি পত্নী और वो दो কি বক্স অফিসে বড় কামব্যাক করবে, নাকি প্রথম ছবির ম্যাজিকই থাকবে অটুট? বলিউডের ছোটে নবাব সাইফ আলী খানকে সম্প্রতি দেখা গেল কলকাতা বিমানবন্দরে।
শোনা যাচ্ছে একটি বিশেষ অনুষ্ঠানে যোগদান করতেই তিনি এসেছেন শহরে। প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার ও পাতৌদি পরিবারের ঐতিহ্যবাহী পাতৌদি অ্যানুয়াল লেকচারে তার মা শর্মিলা ঠাকুরকে প্রতিনিধিত্ব করতেই তিনি এসেছেন কলকাতাতে। বলিউডের ছোটে নবাব সাইফ আলী খানকে কলকাতা বিমানবন্দরে দেখা গেল এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসতে। জানা গিয়েছে, প্রয়াত ক্রিকেট কিংবদন্তি ও পাতৌদি পরিবারের ঐতিহ্যবাহী পাতৌদি অ্যানুয়াল লেকচারে নিজের মা শর্মিলা ঠাকুরের প্রতিনিধিত্ব করতেই কলকাতায় এসেছেন অভিনেতা। এদিন বিমানবন্দরে সাইফ আলী খানের উপস্থিতি ঘিরে অনুরাগীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। নীল কুর্তা ও সাদা পাজামায় ধরা পড়েন অভিনেতা। নিরাপত্তার ঘেরাটোপ থাকলেও ভক্তদের উদ্দেশ্যে হাসি মুখে হাত নাড়তেও দেখা যায় তাকে। সূত্রের খবর, সংস্কৃতি, সাহিত্য ও সমাজ চিন্তাকে কেন্দ্র করেই আয়োজিত হচ্ছে এই বিশেষ বার্ষিক বক্তৃতা অনুষ্ঠান। দীর্ঘদিন ধরেই পাতৌদি পরিবারের সঙ্গে এই বৌদ্ধিক ও সাংস্কৃতিক পরিসরের গভীর যোগ রয়েছে। সেই ঐতিহ্য বজায় রাখতেই এবারের অনুষ্ঠানে পরিবারের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন সাইফ। কলকাতায় তার এই আগমনকে ঘিরে ইতিমধ্যেই টলিউড ও বলিউড উভয় মহলেই জল্পনা শুরু হয়েছে। তবে অভিনেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, একেবারে সাংস্কৃতিক ও পারিবারিক অনুষ্ঠানে যোগদান দিতেই তিনি এসেছেন শহরে। My father and remembering some lovely things about cricket. So thank you very much for that. I'm representing my mother today. Well, that's it for the day. এরকম আরো নতুন নতুন আপডেটস পেতে আপনারা সবাই চোখ রাখুন রঙিন টিভির পর্দায় ইটস শো টাইমে, শুধুমাত্র আমার সাথে।